গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আমার বিয়ের কিছুদিন পরই আমাকে বিদেশ চলে যেতে হয়। কয়েক মাস পর আমি আমার স্ত্রীকেও এখানে ডেকে নিই। ও এখানে এসে অজ্ঞান হয়ে যায়। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর ডাক্তার আমাকে যা বলে তা শুনে আমি হতবাক হয়ে যাই। কারণ বন্ধুরা, এই গল্পের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, কারুর বিশ্বাসে আঘাত করাও নয়। এর একমাত্র উদ্দেশ্য আপনাদের সচেতন করা। যদি কারুর সাথে এমনটা হয় তাহলে তাকে সুযোগ বুঝে পুলিশের কাছে যাওয়া উচিত, অথবা ওখান থেকে বেরিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত। এয়ারপোর্টের বাইরে লাউঞ্জে দাঁড়িয়ে আমার স্ত্রী আমাকে বিদায় জানায়। আমি দূর থেকেও তার চোখের জল দেখতে পাচ্ছিলাম। আমারও মনটা খুব খারাপ ছিল। আমার নতুন বউয়ের হাতের মেহেন্দিটা এখনও ওঠেনি, আর আমি ওকে ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছি। তার চোখের জল আমাকে বিচলিত করে তোলে। এই প্রথমবার আমার বাইরে যেতে ইচ্ছে করছিল না। এর আগেও আমি বাড়ির লোকেদের ছেড়ে বিদেশে গেছি, কিন্তু এইবার আমি আমার মনটা এই দেশেই ফেলে যাচ্ছি। আমার স্ত্রীর মনটা খুব খারাপ। মাঝে মাঝে ইচ্ছে করছিল সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তার কাছে ফিরে যেতে। ইচ্ছে করছিল ছুটে গিয়ে আমার ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরতে, আর কখনো তার হাত না ছাড়তে। তার মন খারাপ দেখে আমারও মনটা খারাপ হয়ে যায়। কিন্তু তার পরের মুহূর্তেই আমার বিধবা মা আর আমার অবিবাহিত বোনের কথা মনে পড়ে যায়। আমার একটা ছোট ভাইও আছে, যার বয়স 19 বছর। তার স্বপ্ন সে ইঞ্জিনিয়ার হবে। আর আমার বোন রাখির বয়স 20 বছর। তার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। অনেক কম বয়স থেকেই আমি সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। আমার বিয়ে হয়ে গেলেও আমার পরিবার আমার কাছে সব থেকে আগে। আমি সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। তাই আমি আমার মনকে বোঝালাম, আর আমার স্ত্রী সাবিত্রীকে ছেড়ে বিদেশে যাওয়ার জন্য রওনা দিলাম। আমার ইচ্ছে ছিল না বিয়ের 7 দিন পর আমার স্ত্রীকে ছেড়ে চলে যেতে। বিয়ের প্রথম রাতে যখন সে আমার কাছে আসে, তখন সে প্রথম কথাটা এটাই বলে যে আমি যেন তাকে ছেড়ে না যাই। সে আমাকে কথা দিতে বলেছিল যে আমি কোনোদিন তাকে ছেড়ে যাব না। আমি তাকে কথা দিই যে আমি তাকে ছেড়ে কোথাও যাব না। আমার এই একটা কথা তাকে শান্তি দেয়, আর সে আমার কাছে নিজেকে সমর্পণ করে দেয়। সাবিত্রীকে পেয়ে আমি খুব খুশি ছিলাম, কিন্তু পরের দিন সকালে আমি বুঝতে পারি যে আমি কত বড় ভুল করে ফেলেছি। আমি যে কথাটা সাবিত্রীকে দিয়েছি তার জন্য সে খুব খুশি ছিল। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না, কারণ আমি জানতাম যে আমি সেই কথাটা রাখতে পারবো না। বিয়ের পরের দিনই মা আমাকে জিজ্ঞেস করে, তুই ফেরত যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছিস তো? আমি কিছু বলার আগেই সাবিত্রী মাকে বলে, পবন কোথাও যাবে না, ও এখানেই থাকবে আমাদের সাথে। সাবিত্রীর কথা শুনে তো মায়ের হুঁশ উড়ে যায়। মা সাবিত্রীকে কিছু না বলে আমার দিকে রেগে তাকায় আর বলে, তোর বিয়ের মাত্র 1 দিন হয়েছে, আর এর মধ্যেই তুই বইয়ের আঁচল ধরতে শুরু করে দিয়েছিস। এই জন্য আমি তোর বিয়ে দিতে চাইনি। বাড়িতে তোর একটা আইবুড়ো বোন আছে, আর তুই তোর বউয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকার চেষ্টা করছিস। মায়ের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমি মাকে বলি, তুমি যা ভাবছো সেটা একেবারেই নয় মা। মায়ের কথা শুনে সাবিত্রীর চেহারার রং পাল্টে যায়। সে আমার দিকে তাকায়, আর আমি তার নজর এড়ানোর চেষ্টা করি। আমি বলি, আমি ফেরত যাওয়ার জন্য তৈরি হচ্ছি, পরের সপ্তাহে আমার ফ্লাইট। মা বলে, নিজের বউয়ের কথা নাচার আগে একবার ভাবিস আমি কিভাবে তোকে সাফল্যের রাস্তা দেখিয়েছি। এবার তোকে তোর দায়িত্ব পালন করতে হবে। আমি মাকে শান্ত করি, কিন্তু সাবিত্রী ওখান থেকে উঠে চলে যায়। আমিও সাবিত্রীর পেছন পেছন যেতে চেয়েছিলাম ওকে বোঝাতে, কিন্তু আমি জানতাম না মা সেটা পছন্দ করবে না। তাই আমি ওখানেই বসে রইলাম। আমি যাচ্ছি শুনে মা শান্ত হয় আর বলে, পবন বেটা, এবার গিয়ে তাড়াতাড়ি আমাদের টাকা পাঠিয়ে দিস, যাতে আমি তোর বোনের বিয়ের ব্যবস্থা করতে পারি। আমি বসে বসে মায়ের পা টিপছিলাম আর মায়ের কথা শুনছিলাম। মা আমাকে অনেক কথা বলছিল, কিন্তু আমার মনটা সাবিত্রীর উপর পড়েছিল। কিছুক্ষণ পর মায়ের ঘুম পেয়ে যায়, আর আমি এই সুযোগে চুপি চুপি সাবিত্রীর কাছে চলে যাই। আমি গিয়ে দেখি সাবিত্রী মাটিতে বসে বসে কাঁদছে। আমি যখন গিয়ে ওর কাঁধে হাত রাখি, ও আমার হাতটা সরিয়ে দেয়। ও খুব রেগে ছিল। ও আমাকে বলে, তুমি কাল রাতে আমাকে মিথ্যে কথা কেন বলেছিলে? আমি ওকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু ও খুব রেগেছিল। আমি ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগি। কিছুক্ষণ পর ওর রাগ পড়ে যায়, আর ও আমার বুকে মাথা রেখে কাঁদতে থাকে। সে বলে সে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। আমি ওকে বলি,
সাবিত্রী, শুধু কয়েকটা দিন তোমাকে আমাকে ছাড়া থাকতে হবে। কিছুদিন পর আমি তোমাকে আমার কাছে ডেকে নেব। তারপর কয়েকটা দিন সাবিত্রী লুকিয়ে লুকিয়ে রোজ কাঁদে, আর মা ওকে দেখে আমাকে কথা শোনায়। মায়ের ভয় ছিল, আমি যদি সাবিত্রীর কান্না দেখে যাওয়াটা ক্যান্সেল করে দিই তখন কি হবে। আমি আর সাবিত্রী নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলাম। মায়ের ভয় ছিল যে আমি আমার বউয়ের জন্য বিদেশের চাকরিটা ছেড়ে না দিই। 7 দিন দেখতে দেখতে কেটে যায়, আর আমার যাওয়ার দিন চলে আসে। আমি সাবিত্রীকে বিদায় জানিয়ে আমার বিমানে উঠে পড়ি। আমি সাবিত্রীকে কথা দিয়েছিলাম যে আমি রোজ ওকে ফোন করব, আর কিছুদিন পর ওকে আমার কাছে ডেকে নেব। আমার থেকে অনেক প্রতিশ্রুতি নিয়ে তারপর সে আমাকে যেতে দেয়। আমার বিমান আকাশে উড়ে যায়, আর আমি ভাবতে থাকি যে বিদেশে আমাদের মতন লোকেদের জীবনটা কী রকম। আমরা আমাদের পরিবারের থেকে দূরে থাকি, আর শুধু টাকা রোজগার করার মেশিন হয়ে যায়। আমি আর সাবিত্রী এক ক্লাসে পড়তাম। মাধ্যমিক অবধি আমরা একসাথে পড়েছি। তারপর টাকার অভাবে আমি আর পড়তে পারি না। আমি ছোটোখাটো কাজ করতে শুরু করি, আর সেই কাজের মাধ্যমে আমি বিদেশে চলে যাই। আমার সাথে সাবিত্রীর অনেক বছর কথা হয় না। তারপর আমি যখন একবার বিদেশ থেকে ফিরে আসি তখন আমার হঠাৎ সাবিত্রীর সাথে দেখা হয়ে যায়। আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমার মা রাজি ছিল না। মা চেয়েছিল যে আমি প্রথমে আমার সব দায়িত্ব পালন করি, তারপর সে নিজের পছন্দ মতন মেয়ের সাথে আমার বিয়ে দেবে। কিন্তু আমি খুব জেদ করি, আর মা রাজি হতে বাধ্য হয়। আমি মাকে কথা দিই যে বিয়ের পর আমি আমার সব দায়িত্ব পালন করব। মাকে দেওয়া কথা রাখতে আমাকে সাবিত্রীকে ছেড়ে বিদেশ চলে যেতে হয়। কিন্তু আমি মনে মনে ঠিক করেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি সাবিত্রীকে এখানে নিয়ে আসব। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। সাবিত্রীর কথা ভাবতে ভাবতে আমি কানাডা পৌঁছে গেলাম। ওখানে আমি একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট আমার এক বন্ধুর সাথে থাকতাম, যে আমার সাথেই কাজ করত। আমি ফিরে এসে দেখি আমার বন্ধু অমন এর মনটা খুব খারাপ। অমন এই দেশে আমার একমাত্র বন্ধু ছিল, যার সাথে আমি সব কথা শেয়ার করতাম। অমন আমার দেশের লোক ছিল, তার বিয়ে হয়ে গেছে, তার একটা বাচ্চাও আছে। আমি আসতে সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে বেশ কিছুক্ষণ এইভাবে কাঁদতে থাকে। তারপর নিজেকে সামলে সে বলে তার বাড়িতে না থাকার কারণে তার স্ত্রী অন্য কারুর প্রেমে পড়ে গেছে, তাই সে তার 6 মাসের ছেলেকে ফেলে রেখে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। আজ সকালে তার বাড়ির লোকেরা তাকে ফোন করে এই খবরটা দেয়। অমন এটা সহ্য করতে পারে না, কারণ সে তার স্ত্রীর রাশিকে খুব ভালোবাসত। এটা কোনো পুরুষই মেনে নিতে পারবে না যে তার স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে গেছে। আমি নিজে অমনের ভালোবাসার সাক্ষী ছিলাম। ও মাঝরাত্রিতে উঠে তার স্ত্রীর ছবি দেখত, আর সেটাকে জড়িয়ে ধরে বলতো ওকে একটা ভালো জীবন দেওয়ার জন্যই সে এই বনবাসে আছে, আর সেই স্ত্রী তাকে ছেড়ে অন্য কাউকে বেছে নিয়েছে। আমি অমনকে খুব শান্ত করার চেষ্টা করি, কিন্তু ওর তো সব কিছু শেষ হয়ে গেছে। ভবিষ্যতের কথা ভেবে ও যেই টাকা রোজগার করছিল সেটাও এখন অর্থহীন হয়ে গেছে। ওর মনের অবস্থা দেখে আমার খারাপ লাগে, আর আমার স্ত্রীর কথা মনে পড়ে যায়। আমিও তো সাবিত্রীকে একা রেখে এখানে এসেছি। রাতের বেলা আমার ওর কথা খুব মনে পড়ে। তার কথা ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না। সকালে উঠে আমি একটা ভয়ানক ঘটনা দেখতে পাই। আমরা বিল্ডিংয়ের 10 তলায় থাকতাম, আর অমন ঘরের জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছে। আমি ছুটে নিচে যাই, কিন্তু ততক্ষণে অমনের গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে। সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তার মৃত্যু দেখে আমার মনে একটা ঝড় বয়ে যায়। তার আর আমার পরিস্থিতি খুব একটা আলাদা নয়। আমিও আমার স্ত্রীকে একা রেখে এসেছি। আমার কারণে সে তার আবেগকে চেপে রেখেছে। আমি অমনের বডিটাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিই। তারপর আমি আমার বাড়িতে ফোন করি। 3 দিন হয়ে গেছে আমি এখানে এসেছি। অমনের জন্য আমি একবারও বাড়িতে ফোন করতে পারিনি। ফোন করে আমি সাবিত্রীর সাথে কথা বলতে চাইলাম, কিন্তু মা বলল ও তার বাপের বাড়ি চলে গেছে, ওর এখানে ভালো লাগছিল না। আমি মনে মনে ঠিক করি যে মায়ের সাথে কথা বলার পর আমি সাবিত্রীর বাপের বাড়ির ফোন নাম্বারে ফোন করব। কিন্তু মা আমাকে বলে যে ওকে ফোন করার কোনো দরকার নেই। এইটা শুনে আমি অবাক হয়ে যাই। মা বলে সাবিত্রীকে তোকে ছাড়া থাকার অভ্যেস করতে হবে। তুই যদি বারবার ওকে ফোন করিস তাহলে ওর সেই অভ্যাসটা তৈরি হবে না। মা হয়তো ঠিকই বলছে,
তাই আমি সাবিত্রীকে আর ফোন করলাম না। তার বদলে আমি ওকে আমার কাছে নিয়ে আসার প্রস্তুতি নিতে শুরু করি। শুধু কয়েকটা ফর্মালিটি পূরণ করতে হবে, আর কিছু টাকার দরকার। তারপরে সাবিত্রী আমার কাছে চলে আসতে পারবে। আমি খুব মন প্রাণ দিয়ে কাজ করতে লাগলাম। আমাকে খুব তাড়াতাড়ি টিকিটের টাকা জোগাড় করতে হবে। আমি নিজে থেকে সাবিত্রীকে কোনো ফোন করলাম না, আর সেও আমাকে কোনো ফোন করে না। হয়তো সে আমার উপর রেগে আছে। আমি ঠিক করেছিলাম যে আমি যেদিন ওকে ফোন করব সেই দিনই ওকে এখানে আসার সুখবরটা জানাবো। কিন্তু 15 দিন পরেই আমি নিজেকে দেওয়া কথা ভুলে সাবিত্রীর বাড়ির নাম্বার ডায়াল করলাম। আমি ভাবছিলাম কেন সে একবারও নিজে থেকে আমাকে ফোন করলো না। আজ আমি মাকে ফোন করার আগেই সাবিত্রীকে ফোন করি। ফোনটা সাবিত্রীর ছোট বোন ধরে। সে বলে যে সাবিত্রী একটু বাইরে গেছে। আমার ওর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল, তাই আমি তার বোনকে জিজ্ঞেস করি সাবিত্রী কখন ফিরবে। সে বলে দিদি অর্জুন দাদার সাথে বাইরে গেছে, আর আমি জানি না তারা কখন ফিরবে। অর্জুন সাবিত্রীদের একজন প্রতিবেশী ছেলে ছিল। তাকে আমি দু চোখে দেখতে পারতাম না। ও আমাদের সাথেই পড়তো, আর সেও যে সাবিত্রীকে ভালোবাসতো সেটা আমি জানতাম। ওর কারণেই আমি তাড়াতাড়ি সাবিত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমার ভয় ছিল অর্জুন না সাবিত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বসে। সাবিত্রী অর্জুনের সাথে কোথায় গেছে আর কেন গেছে, আমার মনটা আনচান করতে শুরু করে। আমি মাকে ফোন করি, আর মা রেগে গিয়ে বলে তোর বউ তো সেই বাপের বাড়িতে গিয়ে বসে আছে, ফিরে আসার নামই নেই। আমি মাকে বলি তাকে ফোন করে ডেকে নিতে, কিন্তু মা হাত তুলে দেয় আর বলে তুই না থাকাকালীন আমি তোর বউকে কিছু বলবো না। তারপর কিছুদিন পর তুই বলবি যে তোর অনুপস্থিতিতে আমি তোর বউয়ের উপর অত্যাচার করেছি। আমি মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিই। আমি সাবিত্রীকে একটা মেসেজ পাঠিয়ে দিই যে সে যেন কালই আমার বাড়িতে ফিরে আসে। তারপর আমি মোবাইলটা বন্ধ করে দিই। আমি এখন সাবিত্রীর সাথে কোনো কথা বলতে চাই না, কারণ আমার ওর উপর খুব রাগ হচ্ছিল। আমার অনুপস্থিতিতে সে কিভাবে অর্জুনের সাথে ঘুরতে যেতে পারে, আর আমি এদিকে ওকে আমার কাছে নিয়ে আসার জন্য পাগল হয়ে যাচ্ছি। বিকেলে সাবিত্রীর ফোন আসে। আমি ওর সাথে ঠিক করে কথা বলতে পারি না। আমি প্রথমেই ওকে জিজ্ঞেস করি ও অর্জুনের সাথে কোথায় গিয়েছিল। আমার কথা শুনে সে চুপ করে যায়। ও হয়তো ভেবেছিল আমি ওকে কোনো ভালোবাসার কথা বলবো, কিন্তু আমার ভেতরে আগুন জ্বলছিল। সে বলে তার শরীরটা খারাপ, তাই সে অর্জুনের সাথে ডাক্তারের কাছে গিয়েছিল। তার আর কিছু বলার আগেই আমি তাকে বলি এক্ষুনি আমার বাড়িতে ফিরে যেতে। সে এখন আমার স্ত্রী হয়, আর তার আমার বাড়িতেই থাকা উচিত। মায়ের শরীরটাও ভালো নেই, আর এখন মায়ের তাকে দরকার। আমার কথা শুনে সাবিত্রী বলে আচ্ছা ঠিক আছে, আর তারপর ফোন রেখে দেয়। আমাদের মধ্যে কোনো ভালোবাসার কথা হয় না। আমার কথা বলার ধরন হয়তো সাবিত্রীকে আর কোনো কথা বলতে দেয় না। পরের দিন আমি মাকে ফোন করি। মা বলে সাবিত্রী বাড়িতে ফিরে এসেছে, তার এক প্রতিবেশী অর্জুন তাকে এখানে পৌঁছে দিয়ে গেছে। আমি ভাবি যে খুব তাড়াতাড়ি সাবিত্রীকে আমার কাছে নিয়ে আসতে হবে। আমি মাকে বলি সে যেন সাবিত্রীকে আর তার বাপের বাড়িতে যেতে না দেয়। সাবিত্রীর মা বেঁচে ছিল না, আর তার বাবা খুব বয়স্ক এবং অসুস্থ ছিলেন, তাই আমার না থাকার সুযোগটা অর্জুন খুব ভালোভাবে নিচ্ছিল। আমি খুব তাড়াতাড়ি সব কাগজপত্রের কাজ শেষ করে ফেলি, আর নিজের বাড়িতে টিকিট পাঠিয়ে দিই। মা আমাকে ফোন করে যা তা বলে। মা বলে 2 মাসও হয়নি তুই ওখানে গেছিস, আর এর মধ্যেই তুই কি করে তোর বউকে নিয়ে যাওয়ার কথা ভাবছিস। মায়ের ভয় হচ্ছিল যে আমি হয়তো আমার বউয়ের সাথে ওখানেই সেটেল হয়ে যাব, আর বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দেব। আমি মাকে বলি যে এমনটা কখনো হবে না। আমি সাবিত্রীর সাথেও কথা বলি, আর তাকে বলি আমি এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করব। আমি তার গলায় কোনো আনন্দের আভাস পেলাম না। সে কি এখানে আসার জন্য খুশি নয়? সে কি আমার কাছে আসতে চায় না? 2 মাস মাত্র হয়েছে আমি ওকে ছেড়ে এসেছি। এর মধ্যে কি এমন হলো যে তার আমার ওপর থেকে মন উঠে গেল? সে কোনোভাবে অর্জুনের প্রেমে পড়ে যায়নি তো? এরকম অনেক কথা আমার মনের মধ্যে চলতে থাকে। আমি ওর আসার অপেক্ষা করতে থাকি। তারপর সেই দিনটা চলে এলো যখন আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করি। আর কিছুক্ষণ পর আমি দেখি সাবিত্রী আমার দিকে হেঁটে আসছে।
ওকে দেখেই আমার মনের সব সন্দেহ কোথায় যেন হারিয়ে গেল। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু সাবিত্রী আমার বুকে মাথা রেখে অজ্ঞান হয়ে যায়। আমি তখনই তাকে নিয়ে হাসপাতালে যাই। ডাক্তার তাকে চেক আপ করে আমাকে এমন একটা কথা বলে যেটা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায়। ডাক্তার বলেন যে সাবিত্রীকে হ্যারেস করা হয়েছে, ওর অবস্থা খুব খারাপ। আমার মনে তখনই অর্জুনের নামটা আসে, আর আমার ইচ্ছে করছিল তাকে গিয়ে মাটিতে পুঁতে ফেলতে। আমি হাতের মুঠোটা শক্ত করে সাবিত্রীর জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। সাবিত্রীর সামনে বিছানায় শুয়েছিল। তার যখন জ্ঞান ফেরে সে আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। আমি তাকে বলি যে আমি জেনে গেছি অর্জুন তার সাথে কি করেছে। সাবিত্রী বলে, তুমি ভুল ভাবছো, অর্জুন আমার সাথে কিচ্ছু করেনি, সে বরং সবসময় আমাকে সাহায্য করেছে। আমি বলি, যদি অর্জুন তোমার সাথে এটা না করে থাকে তাহলে কে করেছে? আমার কথা শুনে সাবিত্রী লজ্জা পেয়ে মাটির দিকে তাকায়। সে আমাকে যে উত্তরটা দেয় সেটা আমি কখনোই আশা করিনি। সে বলে, আমার অপরাধী আর কেউ নয়, সে তোমার ছোট ভাই। তুমি যেদিন চলে যাও সেই রাতে সে আমার ঘরে আসে আর আমাকে ভয় দেখায় যে আমি যদি এই কথাটা কাউকে বলি তাহলে সবাই আমাকে দুশ্চরিত্র মনে করবে। সে জোর করে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ভিডিও বানিয়ে ফেলে যাতে সে এই কাজটা আবার আমার সাথে করতে পারে। তার ভয়ে আমি আমার বাপের বাড়ি চলে গিয়েছিলাম আর ঠিক করেছিলাম ওখানেই থাকব। আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। অর্জুন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। আমি যেদিন সাবিত্রীকে তার বাড়িতে ফোন করেছিলাম সেদিন সে ভেবেছিল আমাকে সাহস করে সব কথা বলে দেবে, কিন্তু আমার কথা বলা ধরন দেখে তার আর সাহস হয় না। সে ভেবেছিল আমাকে সব কথা বললে আমিও তার মায়ের মতো তাকেই দোষ দেব, কারণ আমি আমার ভাইকে খুব সরল মনে করতাম। আমার কথা শুনে সে যখন আমার বাড়িতে ফিরে আসে তখন আমার ভাই রোজ রাতে তাকে ব্যবহার করত। সে ভেবেছিল আমি তো খুব তাড়াতাড়ি ফেরত আসবো না, তাই আমার না থাকাকালীন সে আমার বউকে ব্যবহার করে তার মনের চাহিদা মেটাবে। সাবিত্রী বলে, আমার ভাইয়ের কতগুলো খারাপ ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে। সে রোজ আমার দেওয়া ল্যাপটপে খারাপ ভিডিও দেখে আর ওসব দেখে দেখে তারও ওসব করার ইচ্ছে হয়। সাবিত্রীর অবস্থা খুব খারাপ ছিল। ওকে যে হ্যারেস করেছে সে আর কেউ নয়, আমার নিজের ভাই, যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি এত দূরে এসে বসে আছি। আমি সাবিত্রীকে জিজ্ঞেস করি সে এসব কথা আমাকে আগে কেন বলেনি। ওর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি যে আমি তাকে কখনো বলার সুযোগই দেইনি। ডাক্তারবাবু কিছু ওষুধ লিখে সাবিত্রীকে ছেড়ে দেয়। সে আমার কাঁধে মাথা রেখে কাঁদছিল। আমি নিজের ভাইয়ের কাছে হেরে গিয়েছিলাম। আমি আমার ভাই বোনদের জন্য এতই কষ্ট করছিলাম, আমি কখনো ভাবিনি যে আমার নিজের ভাই এরকম ভুল রাস্তায় চলে যাবে। সাবিত্রীর কাছে আমি অপরাধী হয়ে উঠেছিলাম। আমি তাকে আমার থেকে এতটাই দূরে সরিয়ে রেখেছিলাম যে সে এত বড় কথাটা আমাকে বলতে পারেনি। আমার মায়ের দায়িত্ব জ্ঞানহীনতার ওপর আমার খুব রাগ হচ্ছিল। মায়ের সবসময় অন্যের ঘরের দিকে নজর ছিল, কিন্তু নিজের ঘরে কী হচ্ছে সেই ব্যাপারে তার খেয়াল ছিল না। আমি সাবিত্রীর চিকিৎসা করাচ্ছিলাম। আমি যখন মাকে আমার ভাইয়ের নিজ কাজের কথা বলি তখন মা উল্টে আমাকে দোষ দিতে থাকে আর বলে আমার বউ এখানে এসে আমার কান ভাঙাচ্ছে, আর আমি আমার বউয়ের কথা শুনে নিজের ভাইয়ের ওপর সন্দেহ করছি। আমি বুঝতে পারি যে মা কখনোই এই কথাটা বিশ্বাস করবে না, মা উল্টে সাবিত্রীকেই দোষ দেবে। তাই আমি বাড়িতে টাকা পাঠাতাম, কিন্তু বাড়িতে ফোন করা বন্ধ করে দিই। এমনিতেও আমার মায়ের আমার থেকে বেশি টাকার দরকার ছিল, তাই মা বারবার আমাকে জোর করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল যাতে আমি এখানে ভালো টাকা রোজগার করে তাকে পাঠাতে পারি। আমি এই দেশে সাবিত্রীর সাথে একটা নতুন জীবন শুরু করি। বিদেশে থাকা সব ভাই বোনদের কাছে আমার অনুরোধ, তারা যেন তাদের বউদের বাড়ির লোকেদের উপর ভরসায় ছেড়ে না যায়। স্বামী স্ত্রী একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। তোমরা যদি তোমাদের বউকে তোমাদের সাথে নিয়ে যেতে না পারো তাহলে নিজেরাও যেও না, কিন্তু বউকে একা ছেড়ে কোথাও যেও না, কারণ সে তোমার জন্য তার বাড়ি ছেড়ে এসেছে। তুমি তাকে একা রেখে গেলে সমাজও তাকে একা করে দেবে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।